আমার ১৩ বছরের বোনটারে কে যেন প্রতি রাতে ধর্ষণ করে। আজ আবার ধর্ষণের পরে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে গেছে। মা না আসলে হয়তো সেখানেই শেষ হয়ে যেত সব কিছু। নীলু আজ জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। ডাক্তার বলেছেন অবস্থা খুবই খারাপ। নীলুর সাথে প্রথম যেদিন ঘটনাটা ঘটে সেদিন আমি ছাদে বসে সিগারেট খাচ্ছিলাম। রাতের নিস্তবতা আমাকে প্রতি রাতে ছাদে টেনে নিয়ে যায়। আর সেটাকে নিজের করার জন্য সিগারেটটাকে সঙ্গী করা। আমি ছাদের থেকে এসে যখন রুমে যাব তখন নীলুর রুম থেকে গোঙানির শব্দে থমকে দাঁড়িয়ে পড়লাম। কী ব্যাপার, ওর রুম থেকে এমন শব্দ আসছে কেন? ওর কিছু হলো না তো? দরজার কানে যেতে দেখলাম দরজা বন্ধ। নক না করে চুপচাপ দাঁড়িয়ে রইলাম ভিতরে কি হচ্ছে সেটা বোঝার জন্য। এর পরক্ষণে আমার মাথায় বাজ পড়ল। আমি ভেবেছিলাম ঘুমের ঘোরে হয়তোবা বেকায়দায় পড়ে গোঙাচ্ছে, কিন্তু এখন মনে হচ্ছে ওকে কেউ ধর্ষণ করছে। কারণ রুমে অনেক ধস্তাধস্তি হচ্ছে সেটা বেশ বোঝা যাচ্ছে। আমি অনেক নক করলাম কিন্তু কেউ দরজা খুলো না। অদ্ভুত বিষয়, আমার ডাকে ধস্তাধস্তি কমলো না, উল্টো আরও বেড়েই যাচ্ছে। আমার খুব টেনশন হচ্ছে আমার আদরের একমাত্র বোন। আমি জোরে জোরে ধাক্কা দিলাম, তাও খুলছে না। আমি কি করব? কে আমাকে সাহায্য করবে কিছুই বুঝতে পারছি না। বাবা মাকে এত ডাকছি তারাও কি শুনছে না আমার ডাক? দিশেহারা হয়ে পড়লাম আমি। নীলু আক্তারের পরিবারের লোক কে আছে? আমি কাছে গিয়ে বললাম, জি আমি। নীলুর সাথে বাবা মাকে বসিয়ে আমার পাশে এসে দাঁড়ানো হলো। আপনার নাম কি? জি নেহাল। মিস্টার নেহাল, প্লিজ এই মেডিসিনগুলো তাড়াতাড়ি যেখান থেকে পারেন নিয়ে আসুন। আমাদের হসপিটালে মেডিসিনগুলো স্টক আউট হয়ে গেছে, সো প্লিজ খুব তাড়াতাড়ি নিয়ে আসুন। আর শুনুন, এক ব্যাগ ব্লাড লাগবে এ নেগেটিভের। বাবা বলল আমার এই নেগেটিভ। আমি বললাম, বাবা তোমার বয়স হয়েছে আর তোমার শরীরটাও ভালো না, তাই আমি রক্ত দিব আমারও গ্রুপে এ নেগেটিভ। ও গুড, তাহলে প্রথমে মেডিসিনগুলো নিয়ে আসুন, তারপর রক্ত নেব। কিন্তু প্লিজ তাড়াতাড়ি মেডিসিনগুলো নিয়ে আসুন। আর অবশ্যই 2 নম্বরের লাল দাগ দেওয়া ইঞ্জেকশনটা নিয়ে আসবেন, এইটা সব জায়গায় পাওয়া যায় না। বলে ডাক্তার চলে গেলেন। মা দৌড়ে এসে আমার হাত দুটো ধরে কেঁদে কেঁদে বললেন, আমার মেয়েটাকে আমার বুকে এনে দে বাবা। তোরা দুইজন ছাড়া যে আমাদের আর কেউ নেই, তোরাই তো আমাদের জীবনে। আমি মাকে সান্ত্বনা দেবার ভাষা খুঁজে পাচ্ছি না। মায়ের হাতটা বাবার হাতে সরিয়ে দিয়ে চুপচাপ হেঁটে চলে আসলাম। রাত 3টায় জীবন মানবহীন শহর হাঁটতে হাঁটতে ফার্মেসিগুলোকে পেলাম, তাতে আমার হাতের প্রেসক্রিপশনটার একটা মেডিসিনও পেলাম না। কি অদ্ভুত, একটা মেডিসিনও নাই। এটা কখনো হতে পারে? কী সব ফার্মেসি দিয়ে বসেছে, এখানে মেডিসিনই পাওয়া যায় না। এক বুক হতাশা নিয়ে হাঁটছি মেডিসিনের খোঁজে। প্রায় 45 মিনিট হাঁটার পরে হঠাৎ একটা বয়স্ক লোক আমার সামনে এসে বলেছে, বাম দিকে যে রাস্তাটা দেখছিস ওই দিকে যা, পেয়ে যাবি। কোনো কিছু না ভেবে দেখানো পথ দিয়ে দৌড় দিলাম। গিয়ে দেখি একটা ভাঙা ফার্মেসি, একটা মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে আর তার পাশে টিম টিম একটা লাইট জ্বলছে। আমি কোনো দিকে মন না দিয়ে কাগজটা তার হাতে দিয়ে বললাম, মেডিসিনগুলো আছে? সে কোনো কথা না বলে সবগুলো মেডিসিন একটা ব্যাগে করে আমার হাতে দিল। আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি। এত বড় ফার্মেসিতে যা পেলাম না তা সামান্য একটা ভাঙা জায়গাতে পেয়ে গেলাম। হঠাৎ বোনের কথা মনে পড়তে সব ঘোর কেটে গেল। ভাবলাম এইসব নিয়ে কাল ভাবা যাবে, বলেই তাড়াতাড়ি হাসপাতালের দিকে গমন করলাম। কি হচ্ছে ভেতরে, আর কেই বা নীলুর সাথে এসব করছে? যে বাসায় ঢুকলো কি করে? নীলু নিজেই কি তাকে ডেকে এনেছে? নীলুর সাথে কি তার কোনো সম্পর্ক আছে? যতই থাকুক, বাসায় আনার সাহস নীলুর হবে না, কারণ ওর বয়স মাত্র 13 বছর আর ও ওই ধরনের মেয়ে না। তাও মানলাম আনলো ও বাসায়, তাহলে ধস্তাধস্তি হচ্ছে কেন? না না, মাথায় আমার কিছুই ঢুকছে না। পারছি না নিতে আমি। ভিতরে কি হচ্ছে আমাকে দেখতে হবে, আর তার জন্য দরজা খুলতে হবে। কি করি এখন? ভাবতে ভাবতে একটু পিছনে গিয়ে এক দৌড়ে এসে দরজা খুলে দেবো, তখনই দরজাটা খুলে গেল আর আমি ছিটকে পড়ে গেলাম। ঠিক করে তাকাতেই দেখলাম আমার নীলু নগ্ন দেহটার উপরে। হাসপাতালে এটি মেডিসিনগুলোর ডাক্তারের কাছে দিতে উনি বলল, আপনি তাড়াতাড়ি ওই দিকটা ডান দিকে যে রুমটা আছে সেখানে যান, সেখানে আপনার ব্লাড নেওয়া হবে। আমি রুমে যেতেই 2জন নার্স মিলে আমার ব্লাড নিল। কখনো ব্লাড না দেওয়ায় শরীরটা হঠাৎ খারাপ লাগছে। নার্স বলল, কিছুক্ষণ বিশ্রাম নিন, তারপর ডাবের পানি খেয়ে নেবেন, তারপর কিছুদিন পর ডিম দুধ খেয়ে নেবেন। আমি বললাম, কিন্তু নীলুকে খুব দেখতে ইচ্ছা করছে, প্লিজ একবার দেখে এসে আপনাদের মতো সব করব। বলেই যখন উঠে হেঁটে কিছু দূরে গেলাম তখন পৃথিবীটা অন্ধকার হয়ে গেল আমার কাছে। তারপর মাথা ঘুরিয়ে এরপর সেন্সলেস হয়ে গেলাম। কি অবস্থা নীলুর? নীলু নীলু আমি ওর গায়ের একটা চাদর টেনে দেখলাম, চোখটা ভিজে গেছে। এই কচি একটা নিষ্পাপ মেয়েকে কে এমন করলো? ওর শরীরে কিছু কিছু স্থানে রক্ত জমাট বেঁধে গেছে। সাদা শরীরটায় যেন কালো দাগগুলো অনেক ভয়ানক লাগছে। ওর চোখে মুখে ভয়, আতঙ্ক ও কষ্টের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে।
আমার বুকের ভেতরটাতে কে যেন চাকু দিয়ে অনবরত আঘাত করে যাচ্ছে। বুকের ভেতরে বলে হয়তো রক্তক্ষরণটা দেখা যাচ্ছে না। এইভাবে দাঁড়িয়ে থাকলে হবে না, বাবা মাকে ডাকতে হবে। গিয়ে বাবা মাকে ডেকে আনলাম। বাবা মাকে ডেকেই অবাক হয়ে গেলেন। মা নীলুকে জড়িয়ে কাঁদছে। বাবা আমাদের পারিবারিক ডাক্তারকে কল দিয়েছে, হাসপাতালে নিলে লোক জানাজানি হবে সেই ভেবে। মা অনবরত কেঁদেই চলছে। কেউ কিছু বুঝতে পারছি না আমরা। আর আমাদের এত বড় শত্রুটাই বা কে, যে আমার বোনের জীবনটা এইভাবে নষ্ট করে দিয়েছে? ডাক্তার কাকু আমাদের নিচের ফ্ল্যাটে থাকে, তাই আসতে আর সময় লাগেনি। সাথে তার ওয়াইফও এসেছেন। তিনি একজন গাইনি বিভাগের ডাক্তার। তারা এসে আমার বোনকে দেখে ওকে খুব বাজেভাবে ধর্ষণ করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, 13 বছর হলে নীলুর জরায়ুতে বা গোপনাঙ্গে তেমন কোনো ক্ষতি হয়নি। ডাক্তার সেলিনা পারভিন কিছু একটা লুকিয়ে গেলেন, আমি তা বেশ বুঝতে পেরেছি। বাবা মা সামনে থাকায় কিছু জিজ্ঞাসা করলাম না। তিনি একটা ব্যথার ইঞ্জেকশন দিলেন। 5 মিনিট পরে নীলু সেন্স ফিরে আসে। কেমনভাবে শুধু আমার দিকে তাকিয়ে আছে, হয়তো কিছু বলতে চায়। কি বলতে চায় বুঝতে পারছি না। ওর সাথে যে খারাপ কাজ করেছে তার সাথে কথা বলতে চাই। বুঝতে পেরে একজনকে সবাইকে রুমের বাইরে পাঠিয়ে দিলাম। বাবা ডাক্তার সেলিমা আর ডাক্তার সাব্বির কাকার সাথে তাদের বসার ঘরে কথা বলছেন। মা নীলুর জন্য গরম দুধ আনতে গেছে। আমি একা দাঁড়িয়ে আছি। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নীলু বলল, ভাইয়া, তুই আমার জীবনটা এইভাবে শেষ করে দিলি? তুই আমাকে এইভাবে নষ্ট করলি? বলে ঘেন্নায় মুখ সরিয়ে নিল। আমার বোন নীলু বলেছে আমি নাকি তাকে ধর্ষণ করেছি, আমি নাকি ওর জীবন নষ্ট করেছি। কি করে সম্ভব? নীলু, তুই কি বলছিস এগুলো? আমি তো কেছি, তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি তোর আপন বড় ভাই, তুই আমার সব থেকে আদরের ছোট বোন। আমি তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি কখনো এইগুলো ভাবতে পারি না। কথাগুলো শেষ করার আগে ঘেন্নার কষ্টের ব্যথার চোখে নীলু আমার দিকে তাকিয়ে বলল, আমি তোকে চিনতে ভুল করিনি। তোর ওই লোভী লাল চোখগুলো হিংস্র জানোয়ারের মতো থাবা, যেগুলো আমার শরীরটাকে খুবলে খুবলে খেয়েছে। আমি কি সত্যি তোর আপন বোন? আপন বোন হলে হয়তো এত নিকৃষ্ট ব্যবহার করতে পারতি না আমার সাথে। আমি ওর কথাগুলো সহ্য করতে পারছিলাম না, তাই ওর রুম থেকে বেরিয়ে আমার রুমে চলে আসলাম। বোনটা আমার সাথে সেদিনের পর থেকে কথা বলছে না, দেখলেই দূরে চলে যায়। পরপর 2 দিন আগের মতো ঘটনা ঘটায়। মা ওর সাথেই ঘুমায়, কিন্তু ঘুম থেকে উঠে দেখে নীলু নগ্ন অবস্থায় নিচে শুয়ে আছে। আজও ধর্ষণের শিকার হয়েছে, কিন্তু মা রুমে থাকতে কিভাবে এমনটা হয়েছে তা কারো কাছে জানা নেই। দরজা ভেতর থেকে বন্ধ থাকে তাহলে? আর যাই হোক, মা কিছুই টের পায় না। মা সব কিছু দেখে বুঝে নিলে হয়তো এটা ঘুমের মধ্যে নীলুই করে। তারপর মনের মধ্যে একটা কিন্তু থেকে যায়। এইভাবে 11টা দিন কেটে গেল। সবাই যেন বিষয়টার সাথে হজম হয়ে গেছে, কিন্তু নীলু একদম চুপচাপ রুম থেকে বের হয় না, কারোর সাথে কথা বলে না। আজ হঠাৎ নীলু আমার রুমে আসলো, এসে বলল, নীলু, তোকে একটা রিকোয়েস্ট করব আমি। আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। মাথা নিচু করে বললাম, বল, কি বলবে? নীলু, আমার না খুব কষ্ট হয়। আজকের রাতটা আমাকে একটু ঘুমাতে দিবি? অনেক রাত ঘুমাই না, তোর কাছে আজকের রাতটা ভিক্ষে চাচ্ছি আমি। এভাবে বলিস না বোন, আমি নিতে পারছি না। নীলু রেগে ওঠে, খবরদার, তুই আমাকে বোন বলবি না। তুই কারো ভাই হতে পারিস না, তুই একটা জানোয়ার। কথাগুলো বলে নীলু আমার ঘর থেকে বেরিয়ে এলো। আমার বুকটা কান্না পাচ্ছে। তখনই কেউ যেন কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠল, কিরে, কষ্ট হচ্ছে? হা হা। কে কে তুমি? না, এখানে তো কেউ নেই। নীলুর কথা ভাবতে কি হয়তো ভুল শুনছি, কিন্তু এত ভুল শুনলাম আমি? কিন্তু নীলু আমাকে কি বলে গেল এইসব? আমি তো কিছুই করি নাই। তাহলে কে করে ওর সাথে এমন? আর কেই বা ও আমার সাথে কথা বলে বারবার? আমার জন্য নীলুর চোখে এত ঘৃণা? আমাকে সব জানতে হবে, কিন্তু কিভাবে? আমি আজ রাতের খাবারের শেষে নীলুর খাটের নিচে একটা চাকু হাতে লুকিয়ে পড়লাম। যেই হোক, আজকে তাকে খুন করে ফেলবো। সবাই ঘুমিয়ে পড়ছে, মা আর নীলুও ঘুমিয়ে পড়ছে। আমি অপেক্ষা করছি কি হতে চলেছে তার জন্য। আজকে সবটা জানতে হবে। প্রায় 2টা বাজে, প্রায় চোখে তন্দ্রা চলে আসে। হঠাৎ তন্দ্রা শব্দে গোঙানি শব্দে তন্দ্রা কেটে গেল। ডান দিকে তাকাতে দেখলাম নীলু নগ্ন অবস্থায় ফ্লোরে শুয়ে আছে। আর আমার মতো দেখতে কেউ জানোয়ারের মতো নীলু কচি কচি দেহটা ভোগ করেছে। নীলুকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু ওই জানোয়ারটা শক্তির কাছে কিছুই না। কি করব আমি বুঝতে পারছি না। না পেরে চাকুটা নিয়ে উঠে গিয়ে আমার মতো লোকটার গলায় চাকু চালিয়ে দিলাম। কিন্তু কিছু হলো না। আমি বারবার চাকু চালাচ্ছি, কিন্তু শয়তানটার কিছুই হচ্ছে না। মা পাশে বেডে শুয়ে আছে, তাকে ডাকলাম। সেও বলল, নীলু দেখ বোন, আমি তোর ভাই নিহাল, আমি নির্দোষ। কথাটা বলতে বলতে কে যেন হাসতে হাসতে বলল, তুই নির্দোষ? হা হা।
হাসিটা এত ভয়ঙ্কর যে আমি সহ্য করতে না পেরে আবার সেন্স হারাই। সকালে নিজেকে নিজের রুমে আবিষ্কার করলাম, কিন্তু আমি এখানে কি করে আসলাম? ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 5টা বাজে। কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। তাহলে আমি রুমে আসলাম কি করে? কে আনলো আমাকে? সে কি চায় আমার থেকে? কিছুই বুঝতে পারছি না। আর কাল রাতে যা হলো তা কি ছিল? কোনো জিন হলে তো সে আমার রূপ নিল কেন? আমি কি তার কোনো ক্ষতি করছি? আর নীলুর সাথে এমন করছে কেন? আর আমি ছাড়া বাবা মা কেউ শয়তানটাকে দেখতে পাচ্ছে না কেন? শয়তানটার কি কোনো উদ্দেশ্য আছে নীলুর সাথে এমন করার? কি এমন উদ্দেশ্য থাকতে পারে? আর আমাকে কেন দেখা দিচ্ছে? আচ্ছা, কালকে কি নীলু আমাকে দেখেছে? দেখলে তো ওর চোখ মুখে সেই রিয়াকশনটাই বোঝা যেত। কই তেমন কিছু তো দেখলাম না। এত ডাকলাম নীলু তো আমার ডাকই শুনল না। কিছু মাথায় আসছে না, কি করব এখন আমি? এসব চিন্তা করতে করতে দিনটা শেষ হয়ে গেল। কারোর সাথে কথা বলিনি, ঠিকমতো খাবারও খাইনি। ঠিক করে খাবো, আমার প্রশ্নের যে উত্তর আমার জানা নেই। কে দেবে আমাকে আমার প্রশ্নের উত্তর? নিজের রুমে দরজা বন্ধ করে শুয়ে আছি, ঘুম আসছে না। কালকে রাতের বিষয়টা কিছুতেই মেলাতে পারছি না। রাত 1টায় হঠাৎ মায়ের চিৎকার শুনে আমি দৌড়ে রুম থেকে বের হলাম। নীলুর রুম থেকে চিৎকারটা শোনা যাচ্ছে। ছুটে গিয়ে দেখি মা ফ্যানের সাথে ঝুলন্ত নীলুর দেহে পা দুটো ধরে আছে, যেন নীলুর গলায় ফাঁস না পড়ে। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। আমি নীলুর গলা থেকে দড়িটা খুলে হাসপাতালে নিয়ে যাই। নীলুর সেন্স নেই। পরবর্তী তুই আমার সাথে এটা করতে পারলি? আমি না তোর মায়ের পেটের বোন, আর সব থেকে আদরের ছোট বোন? কি করে পারলি এমন করতে? ছেড়ে দাও আমাকে, এমনটা করো না। আমি বাঁচতে চাই। আমাকে একটা রাত ঘুমাতে দে না রে। চিৎকার করে না করে আমি কিছু করিনি বলে উঠে বসলাম। কি ভয়! হাহা, এত তাড়াতাড়ি ভয় পেলে হবে? কে তুমি কি চাও আমার কাছে? প্রতিশোধ, প্রতিশোধ নিতে। আহা না, এই হাসিটা আমি মেনে নিতে পারছি না। এত অন্ধকার কেন? কোথায় আমি? মা বাবা কোথায়? তোমরা পাগলের মতো নিজেকে লাগতেছে। হঠাৎই রুমের লাইট জ্বলে উঠল। একজন নার্স এসে আমাকে বলল, শান্ত হন। কোথায় আমি? আপনি কে? বাবা মা কোথায়? আপনি হসপিটালে আছেন, রক্ত দিয়ে সেন্স হারিয়ে ফেলেছেন, এখন সুস্থ। আপনার বাবা মা ওয়েটিং রুমে বসে আছেন। একটু ডাবের জল খেয়ে একটু রেস্ট নিন। নার্স চলে যাচ্ছিল দরজার কাছে। আমি গিয়ে বডি ছাড়া ঘাটটা আমার দিকে ফিরিয়ে ভয়ানক চেহারা করে বলল, আমি ফিরে এসেছি প্রতিশোধ নিতে। হা হা। প্রতিশোধ? কিসের প্রতিশোধ বলে যাও। আমি আর পাচ্ছি না। আর প্রতিশোধ আমি থেকে নেওয়া হয় তো আমার বোনকে কেন শেষ করতে চাচ্ছ বলো? আমার বোনের জীবনটা কেন নষ্ট করলে? মরার হলে আমাকে মেরে ফেলো, তাও আমার বোনকে ছেড়ে দাও। কী হলো বলো? চিৎকার করতে থাকলাম কথাগুলো। নেহাল, নেহাল, কি হয়েছে তোর? বাবা এইভাবে চিৎকার করছিস কেন? বাবা মা আমার চিৎকার শুনে রুমে চলে এসেছে। আমার রুমে। মা, খারাপ স্বপ্ন দেখছিস বাবা? আমি কথাগুলো বাবা মায়ের থেকে লুকিয়ে গেলাম। তারা শুধু শুধু টেনশন করবে। এমনিতে বোনকে নিয়ে অনেক টেনশনে আছে বাবা মা। বাবা, তোকে একটা কথা বলার ছিল। আমি, কি কথা বাবা? বাবা, আমি সোহেলকে হাসপাতালে দেখলাম। আমি, কেন বাবা, কি হয়েছে? আর আমরা তো নীলুর ব্যাপারটা কাউকে জানাইনি, তাহলে ও কেন এসেছে? বাবা, না রে, নীলুর ব্যাপারটার জন্য না। ও আমাকে দেখেই যেন কেমন পালিয়ে গেল। কথা বলতে গিয়েও কথা বলতে পারলাম না। দেখে বিষয়টা কেমন অদ্ভুত মনে লাগলো। আমি, আচ্ছা বাবা, আমি দেখেছি। তুমি মায়ের দিকে খেয়াল রাখো। বাবা, কোথায় যাচ্ছিস? আমি, একটু নীলুকে দেখতে। বাবা, আচ্ছা যা, সাবধানে যাস। আমি আচ্ছা বলে মায়ের কপালে একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। নীলুর জন্য মনটা খুব কাঁদছে। নীলুর পাশে বসে আছে, একা একা ওর সাথে কথা বলছে। ইস, বোনটার এমন হাল দেখতে হবে কখনো ভাবতে পারিনি। চোখের জল কখন যেন রে বুকেরটা ভিজে গেল বুঝে উঠতে পারলাম না। নিজেকে সামলে রুম থেকে বেরিয়ে আসতাম, হঠাৎ চোখে পড়ল সোহেলের দিকে। দূরে দাঁড়িয়ে এক নার্সের সাথে কথা বলছে আর চোখ মুছছে। আঙ্কেল আন্টির কিছু হলো না তো? গিয়ে ওর পিঠে হাত দিয়ে বললাম, কিরে তুই এখানে? ও আমাকে দেখে চমকে উঠল, যেন ভূত দেখছে। আমতা আমতা করে বলল, শিলা অসুস্থ, তাই এখানে। ও এই হাসপাতালে ভর্তি আছে। কেন, কি হয়েছে? তেমন কিছু হয় নাই, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। বুঝতে পারলাম ও আমার থেকে কিছু লুকাচ্ছে, কিন্তু কি? সোহেলের সাথে আমার ক্লাস 6 থেকে বন্ধুত্ব। বন্ধু সোহেল না, আমরা 5জন বন্ধু সেই ক্লাস 6 থেকে ভার্সিটি লাইফে সব একসাথে শেষ করেছি। তারপর থেকে যে যার মতো করে জব করে ব্যবসা পরিবারগুলো নিয়ে ব্যস্ত। শুধু আমি বেকার। বেকার বললে ভুল। আমার বাবা শহরে নাম করে ব্যবসায়ীদের মধ্যে একজন, আর আমি কিছুদিন পরে নিজেদের ব্যবসায় যোগদান করব ভেবেছিলাম। আসলে আমার ভ্রমণের খুব শখ, তাই দেশ বিদেশে বিভিন্ন ভ্রমণ করার জন্য ফ্রি টাইম কাটাচ্ছি। এর মধ্যে 17টা দেশ ঘোরাঘুরি শেষ আমার। আমার বয়স 29। আমি
সোহেল, কী হয়েছে সত্যি করে বল। আমি ঠিক বুঝতে পারছি না, তুই কি কিছু লুকানোর চেষ্টা করছিস? সোহেল, না তেমন কিছু না। আমি আমি তোর বন্ধু, সব থেকে কাছের বন্ধু। বল কি হয়েছে, বললে তোর কষ্টটা কিছুটা হলে কমতো। কি হলো বলো। সোহেল কাঁদছে, কথা বের হচ্ছে না মুখ থেকে, খুব সংকোচ বোধ হচ্ছে। তারপর হঠাৎ করে আমাকে চমকে দিয়ে বলল, শিলাকে কে যেন ধর্ষণ করেছে। আমার পায়ের নিচে মাটিগুলো সরে যাচ্ছিল যেন কথাটা শুনে। এটা কি করে হতে পারে? আমি তারপর জানতে চাইলে বললাম, কি করে হলো সোহেল? শিলাকে কে যেন প্রতি রাতে ধর্ষণ করে। লোক জানাজানি হবে বলে বিষয়টা সবার কাছ থেকে লুকিয়ে গেলাম, কিন্তু আমার বোনের উপর নির্যাতন কমলো না। আজ আবার শিলাকে ধর্ষণে করে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে গেছে, কিন্তু দড়িটা পুরনো থাকায় ছিঁড়ে নিচে পড়ে যায়, কিন্তু জখমটা অনেক বেশি হয়ে গেছে। সোহেলের মুখে এই ধরনের কথাগুলো শুনে আমি কি বলবো বুঝতে পারছি না, কারণ নীলুর সাথে তো একই ঘটনা ঘটে গেছে, কিন্তু শিলার সাথে একেবারে সেম ঘটনা কি করে ঘটতে পারে? কে এমন কাজ করেছে শিলার সাথে, বলতে পারে? সোহেল চুপ করে থেকেই যখন কথাটা বলতে যাবে তখনই ডাক্তার এসে বলল, মিস্টার নেহাল, একটু সাইডে আসুন, আপনার জন্য একটা জিনিস আছে। আমি ভাবলাম নীলুর বিষয়ে কিছু বলবে, তাই তাড়াতাড়ি সাইডে গেলাম। সে বলল, কি মিস্টার নেহাল, প্রেমে কি পুরো হাবুডুবু খাচ্ছেন? ভালো ভালো, প্রেম করা ভালো। আমি কিছুও বুঝতে পারছি না। যে আমার হাতে একটা কাগজ দিয়ে বলল, এটা পড়েন, সব বুঝতে পারবেন। এটা 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 কি? আপনার চিঠি মেডিসিন ব্যাগে ছিল। বুঝতে পারলাম এটা আপনার, তাই নিয়ে এলাম। আপনি পড়ুন, আমি আমার কাজ করি, পরে কথা হবে। বলেই সে একটা হাসি দিয়ে চলে গেল। আমি তার যাওয়ার পথে এর দিকে তাকিয়ে থাকে মনোযোগ দিয়ে চিঠিটা দিলাম। মেডিসিনের ব্যাগে কে রাখলো চিঠিটা? কাল রাতে মেটানো তো। ইস, কাল রাতে এই অদ্ভুত ঘটনাগুলো মাথা থেকে বেরিয়ে গেছিলো। কি অদ্ভুত মেটা, কি এমন চিঠি? চিঠিটা খুলতে আমার পৃথিবীটা ঘুরতে লাগলো। এ যে আমার লেখা জীবনে প্রথম চিঠি, যেটা আজ থেকে 14 বছর আগে লিখেছিলাম নীলা নামের একটা মেয়েকে দেবো বলে, যাকে প্রথম দেখে ভালোবেসেছিলাম। কিন্তু সে চিঠি মেডিসিনের ব্যাগে কি করে? আমার সব ঘোর গাটিয়ে সোহেল বলল, তোকে একটা কথা বলবো। বল, কি বলবি? ও হঠাৎ করে বলে উঠল, জানিস, শিলা বলেছিল আমি নাকি শিলাকে ধর্ষণ করি প্রতি রাতে। সোহেল, ও ওর বোন শিলাকে প্রতি রাতে ধর্ষণ করে? শুধু ধর্ষণ না, জানোয়ারের মতো ধর্ষণ। সোহেলের বোন শিলা সোহেলের কাছে এই কথাগুলো বলেছে, ঠিক নীলুর মতো। কিন্তু এটা কি করে? নীলু শিলা কি এমন করেছে যার জন্য এসব হয়েছে? যদি আমাদের জন্য হয়, তাহলে আমরা বা কি এমন করেছি যার জন্য এমন হয়েছে? কিছুই মাথায় আসছে না। শুধু বুঝতে পারলাম অনেক বড় বিপদ আমাদের সামনে। এর মধ্যে চিঠিটার দিকে নজর পড়তে আরও ঘাবড়ে গেলাম। চিঠির সাথে সেই ঘটনার কোনো যোগসূত্র নাই তো? যদি নাই, তাহলে 14 বছর পরে এই চিঠিটা কোথা থেকে আসলো? এই চিঠি তো নীলার কাছে ছিল। আমাকে সব খুঁজে বের করতে হবে। সোহেলকে বিদায় দিয়ে হাসপাতাল থেকে বের হলাম সেই ফার্মেসির উদ্দেশ্য ফার্মেসি না, ওই মেয়েটা। রাতে যে মেয়েটার রাস্তা দিয়ে ধরে গিয়েছিলাম, সেই রাস্তা ধরে হাঁটছি। অনেকক্ষণ হাঁটার পরেও ওই রাস্তার হদিশ পেলাম না। কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, কিন্তু তারা বলল এই এলাকায় কোনো ফার্মেসি নেই। কি বলে লোকজন এইসব? আমি তো কালকে ওই ফার্মেসিটাতে গিয়েছিলাম, পুরনো আর ছোট বলে হয়তো কেউ তেমনভাবে চেনে না। কিন্তু আমাকে ফার্মেসিটা খুঁজে বের করতে হবে। আমাকে জানতে হবে মেয়েটা কে ছিল, আর ওই চিঠিটা কোথা থেকে সে পেল, আর সে আমাকে চিনল কী করে, আর যে লোকটা আমাকে রাস্তা দেখিয়েছিল সেই বা কী করে বুঝলো আমি মেডিসিন খুঁজছি। আমি তো তাকে বলি নেই। তাহলে এইসব রহস্য লুকিয়ে আছে ওই ফার্মেসিতে, কিন্তু ওই এলাকার সব রাস্তাঘাট খুঁজেও ফার্মেসি পেলাম না। আমি কি তাহলে ভুল রাস্তায় এসেছি? না, তা হতে পারে না। তাহলে ওই এলাকায় কোথাও না কোথাও তো থাকতেই হবে, কিন্তু কোথায়? উফ, আর পাচ্ছি না। মাথাটা প্রচুর ঘুরছে, খুব খিদে পেয়েছে। যাই, কিছু খেয়ে নিই। রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে বাবা মায়ের জন্য আর সোহেলের জন্য খাবার নিয়ে হসপিটালের দিকে গমন করলাম। সিএনজি নিয়ে আসতে প্রায় 37 মিনিট টাইম লাগলো। বাবা, কী রে, সারাদিন কোথায় ছিলি? দেখ তো কয়টা বাজে। উম, দুপুর 4টা বাজে। বাব আমি বাবা, সামান্য একটু কাজ ছিল, খাবার এনেছি, তোমরা খেয়ে নাও। মা, তুই খেয়েছিস বাবা? খেয়েছি। তোমরা খাও। মা, নীলু কেমন আছে? ডাক্তার কি বলছে? বাবা বললো একটু ভালো, কিন্তু সেন্স আসেনি, তবে রাতের দিকে সেন্স ফিরতে পারে। ও আচ্ছা, আমি একটু সোহেলের কাছে যাই, ওর খাবারটা দিয়ে আসি। বাবা, আচ্ছা, সাবধানে থাকিস বাবা। আচ্ছা বলে সোহেলের খাবারটা হাতে নিয়ে চলে আসলাম। সোহেলকে একটা কল দিলাম ও কোথায় আছে সেটা জানার জন্য। আমি খাবারটা ওকে দিয়ে বললাম, সারাটা দিন হয়তো কিছুই খাসনি, একটু খেয়ে নে, তারপর তোর সঙ্গে আমার কিছু প্রয়োজনীয় কথা আছে। খুব খিদে পেয়েছে, সেটা ওর খাওয়া দেখে বুঝতে পারছি। আমি ওর দিকে দৃষ্টিতে তাকিয়ে আছি। হঠাৎ ও খাওয়া থামিয়ে বলল, তোর নীলার কথা মনে আছে? বললাম, কেন বলতো? আরে বল না, ওর কথা কি কখনো ভোলা যায়? নীলা আমার ভালোবাসা,
আজ থেকে কলেজের প্রথম দিন আমরা 5 বন্ধুই এক কলেজে একই বিভাগে সায়েন্সে ভর্তি হয়েছি। আর সবাই একসাথে কলেজে এসেছি। কলেজে প্রথম দিনে একটা মেয়ের দিকে নজর গিয়ে পড়লো। কী মিষ্টি মায়াবী দেখতে! নীল রঙটা যেন শুধুমাত্র ওই মেয়েটার জন্যই বানানো হয়েছে। এত সুন্দর লাগছে ওকে নীল রঙে, যেন বারবার হারিয়ে যাই ওর মাঝে। বাতাসে ওর সিল্কি চুলগুলো উড়ে উড়ে বারবার ওর নরম ঠোঁটগুলো ছুঁয়ে দিচ্ছে, যেন চুলগুলো ওকে বলতে চায় তোমাকে ভালোবাসে। শিয়াব, নেহালের মুখে মশা যাবে, একটু মুখটা বন্ধ কর, বলে সবাই হো হো করে হেসে উঠল। সোহেল, কিরে প্রেমে পড়লি নাকি দোস্ত? আমি, দোস্ত পুরোই। নাইম, কিরে কিরে, ওই নীল পরিটা নয় তো? দেখ ওইটারে কিন্তু আমারও ভালো লাগছে, তুই নজর দিস না। আমি, কি বললি? আজ তোর একদিন কি আমার একদিন, আমার প্রেমে নজর দিবি না একদম, দিলে চোখ তুলে নেব। নাইম, আরে থাম থাম, দেখ তোর নীলপরি এদিকে আসে, যে এক্ষুনি প্রপোজটা করে দে। আর তুই না করলে আমাকে বল, আমি করে আসি। হারামজাদা, মাথা ফাটাবো তোর। দাঁড়া তুই, আমি আসছি, বলে আস্তে আস্তে গিয়ে নীলপরির পাশে গিয়ে দাঁড়ালাম। আর সে আমাকে মোটেও পাত্তা না দিয়ে চলে গেল। আমি গোমরা মুখ নিয়ে ফিরে আসতে সবাই মুচকি মুচকি হাসছিল। তখন নাইম বলল, প্রেমে মারারে পাত্তা কেউ দেয় না। এই কথাটা বলে সবাই হু হু করে হেসে উঠল। মনটাই খারাপ হয়ে গেল, কারোর সাথে কথা বলছি না। হারামজাদাগুলো আমাকে নিয়ে বেশ মজা করছে। সময় হোক তখন আমিও সবাইকে মজা দেখাবো বলে আমি রেগে ক্লাসরুমে চলে আসলাম। এটা কি দেখছি আমি, নীল পরে আমার ক্লাসে? সবার মন খারাপ হয়ে গেল। আমি কি ওর পাশে বসতে ও উঠে চলে গেল, কিন্তু ও আমার সামনের সিটে বসেছে। ফ্যানের বাতাসে ওর চুলগুলো উড়ে উড়ে আমার মুখে আসে। ইস, কি মুগ্ধ করা একটা ঘ্রাণ! আমাকে যেন পাগল পাগল করে দিচ্ছে ওর চুলের সৌরভ। আমি যেন ওর বশীভূত হয়ে যাচ্ছি। হঠাৎ করে 4টা বাদও ওর রুমে ঢুকলো। আর নাইম এসে আমার হাল দেখে বলল, চুলের ছোঁয়ায় যে আমি মাতোয়ারা। হো হো হা হা। মানুষের যে চুলও এত পছন্দ হয় জানা ছিল না তো। এই যে মিস নীলপরি, আপনার চুলগুলো সামনে রাখুন, আমার বন্ধুর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সবাই আবার হো হো করে হেসে উঠলো। যা, আমার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে আবার উঠে গেলো। ধ্যাত, মেজাজটাই খারাপ হয়ে গেল। থাকবই না, তোরা থাক। তোরা আমার বন্ধু না শত্রু, বলে ক্লাস থেকে বেরিয়ে গেলাম। ক্যান্টিনে গিয়ে একটা কোক নিয়ে সেটা খেয়ে মেজাজটা ঠান্ডা করার চেষ্টা করলাম, কিন্তু আবার চলে আসলো শয়তানগুলো। নাইম, আজকে যার যত ইচ্ছে অর্ডারকে, আজকে নেহাল আমাদের ট্রিট দিবে। সোয়ান, তুই যা অর্ডারগুলো দিয়ে আয়, আমার জন্য একটা পিৎজা, চিকেন বল আর কোক। সোহেল, আমি বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, বারবিকিউ চিকেন আর একটা কোক। শিয়াব, আমি চিকেন ললিপপ আর স্যান্ডউইচ, কোক আর চকলেট আইসক্রিম খাবো। সোয়াল, তুই কী খাবি নেহাল? আমি খাবো তো সবগুলোর কাল্লা। যে অর্ডার করছিস তা দেখে মনে হচ্ছে 3 বছর না খেয়ে আছিস সবগুলোই। আমার কাছে কিন্তু টাকা নেই, বুঝিস নাইম। নীলপরির নাম আর ফোন নাম্বারটার জন্য তো টাকাটা বের করতে পারিস, তাই না? দেখ ভেবে, টাকা নাকি? আমি চমকে উঠে, কি ওর ফোন নাম্বার? সত্যি? কোথায়, দে না দোষ। নাইম, আগে খাওয়া তারপর সব কিছু। আমি, যা যা সব খাওয়াবো, আরও খেতে চাইলে তাও খাবো, শুধু নাম্বারটা আর নামটা দে না রে। নাইম, আগে ভুরি বস পরে দোস্ত। এই নাইমটাকে নিয়ে আর আমি পারি না, সবসময় আমার সাথে এমন করে। অন্তত নামটা বললে কি হয়? আমার যে আর তর্স হয়েছে না। বারবার ওর চুলগুলোর পরশগুলো, ওর চোখে ওর হাসি, সব কিছু আমাকে অন্য এক জগতে নিয়ে যায়। আমি ঘোর কাটিয়ে সোয়ানকে বলে উঠি, সোয়ান দোস্ত, নীলার জন্য আজকের খাওয়াটা বেশ জমলো কিন্তু। আমি, নীলা? কে নীলা? ওর নাম নীলা? বাহ, ওর মতো ওর নামটাও সুন্দর। নাইম, এই ধর তোর নীলার নাম্বার। আমি, নাম্বার? কিন্তু কোথায় পেলি? নাইম, ওর পাশে বসা মেয়েটা থেকে নিয়েছি। আমি, দোস্ত, তোরা আমার জানের জিগার। খুশিতে আমি টেকো সিটার ডান্স মারলাম। আমরা ক্যান্টিন থেকে বের হয়ে কলেজ গেটের সামনে দাঁড়িয়েছি নীলার অপেক্ষায়, ওকে আরেকটিবার দেখার জন্য। নাইম, দেখ তোর নীলা আসছে। দোস্ত, দেখতে কিন্তু পুরো মাখন। আমি, লজ্জা করে না তোর ভাবিকে মাখন বলতে? হারামজাদা, চোখ দুটো কানা করে দিব হারামি। চুলগুলো সেই মাতাল করা সৌরভ, যত দেখি ততই যেন হারিয়ে যায়। এজন্য আমার স্বপ্নের রাজকন্যা। সোহেল, আর তাকে থাকিস না, পাখি চলে গেছে, ফাঁকা রাস্তা হয়ে গেছে। শোন, চল বাসায় যাই, বাইরে অনেক রোদ। আমরা সবাই যে যার মতো করে বাসায় চলে আসলাম, কিন্তু আমি যেন ওর স্বপ্নে বিভোর হয়ে যাই আছি। কতবার ফোন দেবো দেবো ভেবেও দিতে পারলাম না, এক অজানা ভয়ে। এইভাবে কেটে গেল 3টা মাস, শুধু দেখেই যাচ্ছি আর ভেবেই যাচ্ছি। একদিন রাতে বসে বসে নিজের সব আবেগ একটা চিঠিতে লিখলাম। পরদিন সেটা সোহান নীলার বইয়ের মধ্যে লুকিয়ে আসে। নীলা চিঠিটা পেয়ে ছিঁড়ে ফেলে দেয়। তাই তো, নীলা চিঠিটা ছিঁড়ে ফেলে দেয়। তাহলে সেই অক্ষত চিঠি আমার কাছে কি করে আসলো? আর সেটাই সম্ভব কি করে? সত্যি সত্যি অলৌকিক কিছু হতে চলছে না তো আমাদের জীবনের সাথে?
ভুল যদি করে থাকি আমরা করেছি, আমার বোন তো কোনো ভুল করেনি, তাহলে ওর সাথে কেন এমন হচ্ছে? সোহেল, আমরা আমাদের পাপের শাস্তি পাচ্ছি না তো, কিন্তু এত বছর পর কি করে সম্ভব? সোহেল, কি বলিস তুই? ডিজিটাল যুগে এগুলো কোনো পাগলে বিশ্বাস করবে না তো? আমি তোকে একটা কথা বলি, শিলার মতো নীলারও সাথেও সেম হয়েছে। আর এই দেখ চিঠিটা। সোহেল, এই চিঠিটা তুই নীলার জন্য লিখেছিলি, কিন্তু সেদিন তো চিঠিটা নীলা ছিঁড়ে ফেলেছিল, তাহলে তোর কাছে আসলো আসলো কি করে? আমি ওকে সব কিছু খুলে বললাম, ফার্মেসিটার কথাও বললাম। ওকে বললাম হয়তো ফার্মেসিটা শুধু রাতের খেলা, যদি রাত হয় তাহলে আজ রাতেও আমরা যাব। আমাকে সব রহস্যের জট খুলতে হবে, আমার বোনকে বাঁচাতে হবে। সোহেল, আচ্ছা নেহাল, আমাদের মতো সোহান, নাইম, শিয়াব ওদের সাথে এমন কিছু হলো না তো? আমি তাই তো, আমি এই কথা ভেবে দেখি নেই। দাঁড়া, ফোন দিচ্ছি। সোহেল, ওকে দে, আমি হাতটা ধুয়ে আসি। কী ব্যাপার, সবার নাম্বার অফ? আচ্ছা আঙ্কেল আন্টির নাম্বার কল দে। কল দেওয়ার পর যা শুনলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সোহেল, কী হলো, এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? আমি, দোস্ত ওরা সবাই মারা গেছে। সোহেল, কি কি বলছিস, কিভাবে? আমি, ফাঁসি দিয়ে, সুইসাইড। ওরা সবাই একইভাবে গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলে মারা গেছে। এটা কি করে সম্ভব? আর কেনই বা এমন করলো? কি এমন হলো? না, এগুলো কোনো স্বাভাবিক মৃত্যু হতে পারে না। সোহেল, নিহাল, সত্যি সত্যি নীলা করছে না তো? কিন্তু কি করে? আমি, সব প্রশ্নের উত্তর আজ ফার্মেসিতে। আজ রাতেই আমি যাব সেখানে। তুই যাবি আমার সাথে? সোহেল ভয় পেয়ে বলল, আমি যাব না, আমি মরতে চাই না, তুই গেলে যা। বুঝতে পারলাম ও অনেক ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ারই কথা, আমারও যে ভয় করছে না তা না, কিন্তু রহস্য উন্মোচন করতে হবে। আমার খুব খারাপ লাগছে ওদের জন্য। শেষ দেখাটাও করতে পারলাম না। ওদের বাবা মা কাউকে জানায়নি কিছু, তাদের সন্তানের শরীর কাটাকাটির ভয়ে। স্বাভাবিক কোনো বাবা মাই তাদের সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। খুব কষ্ট হচ্ছে, চোখ ভিজে যাচ্ছে, না ভেঙে পড়লে হবে না। রাত 2টোয় ফার্মাসিটার প্রায় কাছাকাছি চলে এসেছি। একা একা হাঁটছি, মনের মধ্যে অজানা ভয়। হঠাৎ মনে হলো কে যেন আমাকে ফলো করছে। পিছনে ফিরে তাকালাম, কেউ নাই। ভয়টা আরও চেপে বসলো। আবারও মনে হচ্ছে পেছনে কেউ আছে। ভয়ে ভয়ে পেছনে তাকালাম, কেউ নেই। সামনে তাকাতে লাফিয়ে উঠলাম। সেই লোকটা আমার সামনে। হঠাৎ করে বিচ্ছিরি দাঁতগুলো বের করে হাসলো। ওর মুখে মাংসগুলো হঠাৎ করে ক্ষয়ে ক্ষয়ে গলে গলে পড়তে লাগলো। শরীরের সব মাংসগুলো পচে গলে পোকা ধরেছে। কি ভয়ঙ্কর চেহারা, কি বিচ্ছিরি গন্ধ, বমি আসছে আমার। লোকটা হাসতে হাসতে বলল, এসেছিস তবে? হা হা, যা, তোর জন্য যে অপেক্ষা করছে। প্রতিশোধ, আজ প্রতিশোধ না হবে। যা যা, তাড়াতাড়ি যা। আমার খুব ভয় করছে। কি করব, ফিরে যাব? সেটাই ভালো হবে। নিজে বাঁচলে তারপর দেখা যাবে। হা হা, তুই নিজের ইচ্ছে এখানে আসিস নাই, তোকে নিয়ে আসা হচ্ছে। আর তুই যে চাইলেও ফিরে যেতে পারবি না, তোর সব রাস্তা বন্ধ। আমার মনের কথা ও কী করে জানলো? যদি ওর কথাই সত্যি হয় তাহলে এখান থেকে আমি ফিরে যেতেও পারবো না। তার থেকে আমি যে উদ্দেশ্যে এসেছি সেটাই আমাকে সফল করতে হবে। ভয়ঙ্কর লোকটা হাসতে হাসতে আমার সামনে দিয়ে উধাও হলো। বিচ্ছিরি গন্ধটা এখনও লাগছে। সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলাম, কিন্তু কোথাও কোনো ফার্মেসি নেই। একটা জায়গায় আছে একটা অনেক পুরনো ঘর। ঘরটা কেমন কেমন আগাছায় মোড়ানো, স্যাঁতস্যাঁতে। মনে হয় যেন কত বছর এইভাবে পড়ে আছে। ভয়ে ভয়ে শরীরের রক্ত হিম হয়ে গেছে। ভয়ে ভয়ে বাড়ির ভিতর ঢুকলাম। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। এমনকি আমি আমার নিজেকে নিজেই দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে ইচ্ছে করে নিজেকে সঁপে দিচ্ছি কোনো মৃত্যুপুরীতে। কিন্তু মুহূর্তের মধ্যে বাড়ির সব লাইট জ্বলে উঠল। আমি কি দেখছি? এত সুন্দর বাড়ি! আমি কখনো এত সুন্দর বাড়ি দেখিনি। আমার অনেক বড় লোক, আমাদের অনেক সুন্দর বাড়ি। অনেক দেশ ঘুরেছি, কিন্তু এত সুন্দর বাড়ি কোথাও দেখিনি। কি সুন্দর নকশা করা ঝাড়বাতি, যেন হীরা দিয়ে খচিত। যেন কোনো রাজা নিজের সমস্ত কিছু দিয়ে বাড়িটা বানিয়েছে। আমি মন্ত্রমুগ্ধের মতো পুরো বাড়িটা দেখছি। হঠাৎ করে একটা মেয়ে এসে বলল, আপনাকে উপরে ডাকা হয়েছে, আমার সাথে চলুন। আমি কোনো কিছু না বলে মেয়েটির পিছু পিছু যাচ্ছি। হঠাৎ একটা রুমের সামনে মেয়েটি এসে দাঁড়িয়ে পড়ল। আমাকে উদ্দেশ্য করে বলল, আপনি ভিতরে যান। আমি ভিতরে ঢুকতে আরও অবাক হলাম। বাহ, মনে হচ্ছে আমি কোনো স্বপ্নে দেখেছি। এত সুন্দর সুন্দর জিনিস আমি জীবনে দেখিনি। এত সুন্দর করে সাজানো একটা ঘর। ঘর দেখতে দেখতে হঠাৎ গিয়ে চোখ পড়ল বিছানায়। এতক্ষণে চোখ দুটো সামলাতে পারছিলাম না, এখন আর পাচ্ছি না। কি অপরূপ সুন্দরী, পুরো বিছানা জুড়ে শুয়ে আছে আমার দিকে তাকিয়ে। চোখ ভরা যেন কামনা। এই চোখ দুটো যেন আমাকে খেয়ে ফেলতে পারে নিমেষে। কি দুধে আলতা গায়ের রং, পরনে নীল রঙের পাতলা কাপড়। কাপড় বললে ভুল হবে, এক কাপড়ের টুকরো বুকে, আর এক কাপড়ের টুকরো কোমরে। যে কাপড় উপর থেকে ভিতরে তাই স্পষ্ট দেখা যাচ্ছে, আর এক টুকরো কাপড় দিয়ে মুখটুকু ঢাকা। সেটার জন্য যেন আকর্ষণটা আরও বেড়ে যাচ্ছে। হঠাৎ করে মেয়েটা আমার নাম ধরে ডাক দিল তার কাছে যাওয়ার জন্য। এই প্রথম কারো মুখে আমার নাম শুনে নেশায় পড়ে গেলাম। এত মিষ্টি কণ্ঠস্বর, এত নেশা, যেন বারবার সেই নেশায় হারিয়ে গেলেও কম হবে।
আমি মেয়েটার কাছে গিয়ে পাশে বসলাম। কি মিষ্টি একটি ঘ্রাণ, মাতাল মাতাল লাগছে নিজেকেই। মেয়েটা আমাকে স্পর্শ করলো, এতক্ষণ নিজেকে কোনোভাবে ধরে রাখতে পারলো, আর নিজের কামনা বাসনাকে ধরে রাখতে পারলাম না। হারিয়ে গেলাম ওর নরম কোমল দেহের সাগরে। এত সুন্দর করে আজ পর্যন্ত কোনো মেয়েকে ভোগ করে পাইনি। পরম শান্তিতে শুয়ে পড়লাম, চোখটা বন্ধ করে তৃপ্তি অনুভব করলাম। কিন্তু আমাকে এত সুখ দিল তার পুরো মুখটা এখনো দেখতে পেলাম না। আমি কি তোমার মুখটা একবার দেখতে পারি মেয়েটা? অবশ্যই আমি তোমারই। আমি তাহলে মুখের কাপড়টা সরাও, তোমার অপরূপ মুখটা দর্শন করে নিজেকে ধন্য করি। মেয়েটা তুমি দেখবা তো? তুমি সরাও। আমি হাতটা কাঁপছে, তারপরেও আমি আস্তে আস্তে মুখের কাপড়টা সরালাম। কাপড় সরাতে আমার পায়ের নিচে মাটি সরে গেল। এক লাফে উঠে দাঁড়ালাম। এ কি নীলা, তুমি তুমি এখানে কি করছো? হ্যাঁ আমি, হা হা, আমি নীলা। নীলার সাথে সাথে মুহূর্তের মধ্যে সব এলোমেলো হয়ে গেল। মুগ্ধ করা বাড়িটা একটা পোড়া বাড়ি হয়ে গেল। নীলার সুন্দর দেহটা পুড়ে ক্ষয়ে ক্ষয়ে মাংস পড়ছে। চোখগুলো ছিটকে পড়ে উপরে উঠল। উফ, কি ভয়ঙ্কর! পোড়া মাংসের গন্ধে বমি চলে আসলো। ভয়ে ভয়ে দৌড় দেবো ভাবলাম, কিন্তু পারলাম না। শরীর পাথরের মতো শক্ত হয়েছে। নীলা, হাজার চেষ্টা করো, আজ তুই পালাতে পারবি না। আজ আমি আমার মৃত্যুর প্রতিশোধ নেব। হি হি। এত বিচ্ছিরি হাসি! উফ, এই তো সেই বিচ্ছিরি হাসি, শরীরের মধ্যে জ্বালা ধরিয়ে দেওয়া হাসি। আমি মোহভরে ভুলেই গেছিলাম এখানে কেন এসেছিলাম। আমি কি করলাম? এখন আমি কি করব? আমি কেঁদে কেঁদে বললাম, আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করছি। নীলা, ভুল? কিসের ভুল? তুই পাপ করেছিস। আমি, পাপ করেছি, জীবনে অনেক বড় পাপ করেছি, আমাকে মাফ করে দাও, আমার জীবনটা ভিক্ষা দিয়ে দাও। নীলা, আমার জীবন ভিক্ষা দিয়েছিলি তুই? কত অনুরোধ, কত চোখের পানি, কিন্তু তুই? মনে পড়ে সেই নৃশংস দিনের কথা? নীলা, চিঠিটা ছিঁড়ে ফেলায় নাইম প্রচণ্ড রেগে যায়। ও গিয়ে নীলাকে ধমক দিয়ে বলে, জানিস তুই আমার বন্ধু কত কষ্ট করে সারা রাত জেগে তোর জন্য চিঠিটা লিখেছে? কিসের অত ভাব? নীলা ঠাস করে নাইমের গেলে থাপ্পড় বসিয়ে দেয় আর বলল, অভদ্র ছেলে, ফ্যামিলিতে ভদ্রতা শিখায়নি। তোর মতো ছেলে যে বন্ধু, সে তোর মতোই অভদ্র হবে, আর কোনোদিন যাতে তোমাদের মতো অসভ্য ছেলেদের আমার আশেপাশে না দেখি। বলেই নীলা চলে যায়। আমি পথটা আগলে নীলাকে একটা থাপ্পড় দিয়ে বললাম, আমরা অসভ্য হলে ভালোবাসাটা বুঝি? তোর মতো অহংকারী না আমরা। আর একটা কথা শুনে রাখ, তোর মতো মেয়ে জীবনে হাজারটা আসবে যাবে, কিন্তু ওদের মতো বন্ধু জীবনে একবার আসে। যা, এখন যেতে পারিস তুই এখান থেকে। সবাই ক্যান্টিনে বসে আছি, সবাই মিলে আমাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু আমার যে কিছুতেই ভালো লাগছে না। আজ মনটা অনেক বেশি খারাপ। হঠাৎ করে কিছু ছেলেরা এসে আমাদের উড়াধুর মারতে শুরু করলো। কিছু বুঝতে পারলাম না। ওদের থেকে একটা ছেলে আমার সামনে এসে হকি স্টিক দিয়ে মারতে লাগলো। এত বড় সাহস! আমার বোনকে ধর্ষণ করার চেষ্টা। আজ তোদের একদিন কি আমার একদিন। নীলা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে আর হাসছে বান্ধবীদের সাথে। আমাদের সবাইকে আধমরা করে মেরে ওরা চলে গেল। নীলা আমার পাশে এসে পিচাস মার্কা একটা হাসি দিয়ে বলল, কিরে, তোর প্রেমের ভূত মাথা থেকে নেমেছে নাকি? আরও ডোসের ধর্ষণের মিথ্যে অভিযোগে পুলিশের হাতে ৩২ গা খাওয়াবো। তারপর নাহিমের সামনে গিয়ে বলল, আমার সাথে খারাপ ব্যবহারের মজা কেমন টের পাচ্ছিস? নাকি ওর সাথে তোদেরও ধর্ষণের দায়ে পুলিশের ৩২ খাওয়াতে ইচ্ছে হচ্ছে? হা হা। হাসতে হাসতে নীলা চলে গেল। নাইমের মাথা ফেটে রক্ত পড়ছে। সোহান, শিয়াব, সোহেল সবার অবস্থা খারাপ। আমি হাত নাড়াতে পারছি না, হয়তো ভেঙে গিয়েছে। কোনো রকমে আমার ড্রাইভারকে কল দিলাম, সে এসে আমাদেরকে হসপিটালে নিয়ে যায়। কিছুদিন পর আমরা সুস্থ হলাম। সেদিন নীলা মিথ্যে বলে ওর ভাইয়ের হাতে আমাদের মার খাওয়ালো। ওর মায়াবনী চোখগুলি রাক্ষসের মতো লাগছিল তখন। ভালোবাসাগুলো নিমেষেই আমার প্রতিশোধ গিয়ে দাঁড়ালো। যা করিনি তার জন্য আমাদের মার খেতে হয়েছিল, তাহলে আজকে সেটাই করব যেটা করিনি। ধর্ষণের কি জ্বালা সেটা ওকে বোঝাতে হবে, আর ওর ভাইকে বোঝাতে হবে আমাদের গায়ে হাত তোলার মজা। সোহেল, কি করতে চাচ্ছিস তোরা? আমি, সেটা তখনই দেখিস। শিয়াব, কোনো ঝামেলায় পড়তে যাচ্ছি না তো আমরা? এত ভয় পেলে জীবনে চলবে না মামা। সোহেল, ঠিক বলছিস নিহাল। নাইম, ওদের শিক্ষা না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। তার জন্য যা করতে হয় করব। আমি, এখন চল সবাই বাসায় যাই, একটু ঘুমাতে হবে। সবাই রাত 12টায় ওইখানে গাছের নিচে আসবি। আচ্ছা বলে সবাই চলে গেলাম। আমিও বাসায় এসে গোসল করে একটা ঘুম দিলাম। এক ঘুমে রাত 11টা। উঠে ফ্রেশ হয়ে হালকা খাবার খেয়ে একটা দোকানে গেলাম। সেখান থেকে কিছু দড়ি কিনলাম এবং কিছু ড্রিঙ্কস আর চিপস কিনলাম। গিয়ে দেখি ওরা সবাই আমার আগেই চলে এসেছে। সরি রে, দেরি হয়ে গেল। নাইম বলল, বাদ দে, প্ল্যানটা এইবার আমাদের একটু ক্লিয়ার কর। আমাদের কার কার কী কাজ করতে হবে সেগুলো বল। আমি সবাইকে সবার কাজ বুঝিয়ে দিলাম। আমরা সবাই পায়ে হেঁটে নীলাদের বাড়িতে গেলাম। দেওয়াল টপকে পাইপ দিয়ে বারান্দায় দিয়ে ওদের বাড়িতে ঢুকলাম। নীলাদের বাড়িতে নীলা ওর ভাই আছে।
ওদের বাবা মা গ্রামের বাড়িতে গিয়েছে কিছু কাজের জন্য, সেই সুযোগটাকে কাজে লাগিয়েছি আমরা। আমি নীলার রুমে ঢুকলাম। নীলা ঘুমিয়ে আছে। কি অপরূপ নিষ্পাপ লাগছে ওকে। কে বলেছে ওকে দেখলে ও একটা খচ্চর মেয়ে? ওর জন্য আমরা 3 জন দড়ি নিয়ে নীলার ভাই নিলয়কে বেঁধে নীলার রুমে এলো। নিলয়ের চিৎকারের শব্দে নীলার ঘুম ভেঙে গেল। ও আমাদের সবাইকে দেখে ধরপড়িয়ে উঠল। ওরা নিলয়কে শক্ত করে চেয়ারের সাথে বেঁধে দিল। নীলা ভয়ে পালাতে গেলেও নাইম নীলাকে ধাক্কা মেরে দিয়ে আমার দিকে দিয়ে বলে, দোস্ত, ধর্ষণ কাকে বলে সেটা এই মেয়েটাকে বুঝিয়ে দে। আমি নীলাকে ধরে নিয়ে বিছানায় বসিয়ে বললাম, আমি আজ তোকে ধর্ষণ করব। ভালোবাসার মূল্য তুই দিলি না, তাই তোর কথা মতোই আজকে তোকে ধর্ষণ করব বলেই আমি সবার সামনে ওর গায়ের টি শার্টটা একটানে খুলে ফেলি। ওয়াও, কি বডিগুলো! চোখ দিয়ে দেখে যেন ওকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। নিলয়, আমার বোনের গায়ে হাত দিবি না তোরা, আমি তোদের হাত পুড়িয়ে দেবো, ভেঙে দেবো। ছেড়ে দে আমার বোনকে। চিৎকার করে কথাগুলো বলতে লাগলো নাইম। চিল্লা, যতবারে চিল্লা, আজ তোর চোখের সামনে তোর বোনকে ধর্ষণ করা হবে, হা হা। আমি সবার সামনে নীলাকে নগ্ন করে ফেললাম। বারবার বাধা দিচ্ছিল, তাই কয়েকটা থাপ্পড় বসিয়ে দিলাম নীলাকে। আর বললাম, বেশি বাড়াবাড়ি করলে তোর ভাইয়ের গলাটা 2 ভাগ করে দিব। তারপর সবার মাঝে নীলার ভাইকে চোখের সামনে নীলাকে ধর্ষণ করলাম। নাইমকে বললাম, নে এবার তোর পালা। নাইম হঠাৎ চমকে উঠে বলল, কি বলিস? আমি বললাম, তোরা সবাই এক এক করে ওকে ধর্ষণ করবি, আর নিলয় তা নিজের চোখে দেখবে। নীলা এবার কেঁদে কেঁদে ভিক্ষে চাচ্ছে। আমি আমার মরণের নেশায় মেতে আসছি। নীলা বারবার বলছে, আমাকে মেরে ফেলো, তবু আমার সাথে এমন করো না। আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ। আমি আমার কাজের জন্য ক্ষমা চাচ্ছি। নাইম, চুপ কর, এত কথা বলিস না বলেই নীলার উপর ঝাঁপিয়ে পড়ল। ও নীলাকে ধর্ষণ করলো। একে একে সবাই নীলাকে ধর্ষণ করে। আমি গিয়ে নীলার ভাই নিলয়কে 1 বোতল ড্রিঙ্কস খাইয়ে দিলাম। ওর মাথা ঘুরতে শুরু করে। তারপর নিলয়কে নিয়ে গিয়ে নীলার নগ্ন দেহের উপরে ফেলে দিলাম। নিলয়ের এখন কোনো হিতায়ের সেন্স নেই। ও এখন একটা জানোয়ারের মতো হয়ে গেছে। আমার কাণ্ড দেখে ওরা টাকছি। তারপর সবাই এক প্যাক করে ড্রিঙ্কস আর চিপস খেয়ে বসলাম আসর খেলা উপভোগ করতে। নিলয় সেন্স হারিয়ে মদের নেশায় হিংস্র জানোয়ারের মতো নীলার দেহটা খুবলে খুবলে খাচ্ছে। নীলা একটা চিৎকারে আমার একটা পৈশাচিক আনন্দ পাচ্ছিল। নীলা চিৎকার করে বলছে, আমি যদি বেঁচে থাকি সবাইকে এক এক করে শাস্তি দিয়ে ছাড়বো। আর নিলয় ওর উপর অত্যাচার করেই চলছে। আর আমরা ওদের ভাই বোনের ভিডিও করি আর মজা নিই। শোয়ান, দোস্ত, ওদের বাঁচিয়ে রাখা ঠিক হবে না। দেখছিস না কি বলছে? নাইম, ঠিক বলছিস, যা করার এক্ষুনি করতে হবে। আর কিছুক্ষণের মধ্যে ভোরের আলো ফুটবে। নীলয় কিছুক্ষণ পরে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। আমরা তারপর নীলাকে ফ্যানের সাথে ঝুলিয়ে দিই। সবাই ভাবে নীলয় ধর্ষণ করেছে বলে নীলা সুইসাইড করেছে। নীলা বারবার বিড়বিড় করে বলছিল, প্রতিশোধ নেব, আমি প্রতিশোধ নেব। নীলার দেহে প্রাণ যাওয়া পর্যন্ত আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু তাও যাওয়ার সময় ঘরের সব দরজা জানলা আটকে নীলার রুমে একটা মোম জ্বালিয়ে রান্নার গ্যাসের লাইনটা কেটে দিয়ে আমরা সবাই নীলাদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাড়ি কিছুটা দূরে যেতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। আমরা সবাই খুশির নিঃশ্বাস ছেড়ে যে যার মতো বাসায় চলে গেলাম। সব কিছু নিয়ে কেস করা হয়েছিল, কিন্তু আসল কাহিনী না জানা আর প্রমাণের অভাবে কেসটা চাপা পড়ে যায়। আমরা সবাই আস্তে আস্তে কাহিনীটা ভুলে যাই। আমাকে প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ। চুপ কর জানোয়ার, তোকে ক্ষমা করলে আমার প্রতিশোধ নেওয়া পূর্ণ হবে না, তাই তোকে মরতে হবে। আর তোকে মরার পরে আমার মুক্তি হবে, হা হা। চারপাশে অন্ধকার হয়ে গেল। পোড়া বাড়িটা এখন ঘুটঘুটে অন্ধকার। নীলাকে এখন দেখতে পাচ্ছি না। আমাকে এক্ষুনি পালাতে হবে, যেমন করে হোক। দিশাহারভাবে দৌড়াতে দৌড়াতে কয়েকবার হাত পা কেটে মাথা ফেটে একাকার হয়ে গেছে। রক্তে শরীর চুপচাপ হয়ে গেছে। হোঁচট খেয়ে একটা রুমে গিয়ে পড়লাম। খেয়াল করলাম এই রুমে আলো জ্বলছে। অনেকক্ষণ পরে আলো দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। চোখ বন্ধ করে একটু দমটা কমিয়ে নিচ্ছিলাম। অনেক হাঁপিয়ে গেছি। উঠে তাকাতেই দেখলাম আমার দিকে সোহেল এগিয়ে আসছে। বলল, দোস্ত, তুই এখানে কি করে এলি? তুই এখানে? আমাকে ওরা মেরে ফেলছে, তোকেও শেষ করে ফেলছে বলে ওর দেহ মুখ খুব সাদা হয়ে গেছে। জিভ অনেকটা বের করে গেছে। চোখগুলো যেন খুলে বের হয়ে গেছে। গলার নিচে গাঢ় হয়ে ফাঁসির দাগটা পড়ে আছে। হঠাৎ করে সোহেল একটা পৈশাচিক হাসি টেনে এনে আমার দিকে এগিয়ে আসছে। আমার শরীর ঘামতে শুরু করছে। পালাতে হবে। পিছন ফিরে দেখতে পেলাম নাইম ওরও সোহেলের মতো অবস্থা। যে যেদিকে তাকায় সেদিকে দেখে একে একে সবাই কেমন ভয়ানকভাবে আমার দিকে এগিয়ে আসছে। সবাই কেমন দুপাশে সরে যাচ্ছে। ওদের মাঝখান থেকে নীলা আসছে। কি ভয়ঙ্কর দেখতে! অল্প আলো, তার মাঝে ওকে আরও ভয়ঙ্কর লাগছে। জট পাকানো চুল, ক্ষয়ে ক্ষয়ে যাওয়া পোড়া শরীর, একটা
চোখ বের হয়ে আসছে, ঝুলে আছে, আরেকটা রক্ত মাংস সহ ফুলে আছে, সেটা দিয়ে রক্ত পড়ছে, ঠোঁটটা অর্ধেক নেই, পুরো ক্ষয়ে ক্ষয়ে রক্ত চুপছে চুপছে পড়ে জিভটা বের করে ঝুলে আছে। উফ, কি ভয়ঙ্কর! আরও রহস্যময়। কিরে, ভয় করছে? তোকে আজ পর্যন্ত একটা কথা বলি, তোর বোনকে ধর্ষণ আমার ভাই করত, তোর রূপ নিয়ে। এটা বোঝাতে যে একটা ভাই বা বোনের কাছে বিষয়টা যে কতটা কষ্টকর। শুধু তোর না, তোদের সবার সবার বোন ছিল, কিন্তু তোর বোন ছিল না। তাই আমি মায়া বলে তোর মায়ের পেটে বাচ্চা দেই, একটা মেয়ে। আর ও 13 বছর না হওয়া পর্যন্ত আমার কিছু করার ছিল না। তাই এত বছর আমি কিছু করতে পারিনি। তোর বোনের 13 বছর হতে এক এক করে আমার প্রতিশোধ নিতে শুরু করলাম। আজ আমি জয়ী হয়েছি, তোর মৃত্যুতেই আমার মুক্তি। কথাগুলো শেষ করতে ওরা 4 জন আমাকে ধরে ফ্যানের ঝোলানোর দড়িটা আমার গলায় পরিয়ে দেয়। আর নীলা দড়িটা ধরে টান মারতেই আমি উপরে পড়ে যাই। উফ, কি যন্ত্রণা! খুব কষ্ট হচ্ছে, জিভটা বেরিয়ে আসছে, নিঃশ্বাস নিতে পারছি না। আমার যন্ত্রণা দেখে ওরা সবাই মিলে হাসছে, যে এই হাসির শব্দগুলো খুবই ভয়ঙ্কর। হঠাৎ পুরো বাড়িটা আগুন ধরে গেল। আমার শরীর পুড়ে যাচ্ছে, চিৎকার করতে চাচ্ছি, পারলাম না, নিঃশ্বাসটা বেরিয়ে গেল। নীলা শুধু বলল, এত বছর পরে আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে পারলাম। হা হা। হাওয়ায় মিলিয়ে গেল সবটাই, পুরো বাড়িটা আরও একবার আগুনে পুড়ে ছাই হয়ে গেল। সেই সাথে মুক্তি হলো কিছু অতৃপ্ত আত্মার। আর সোহেল আর নেহালের বডিগুলো হাসপাতালের ওয়েটিং রুমে ঝোলানো অবস্থায় পাওয়া গেছে। গলায় দড়ি দিয়ে মারা গেলেও ওদের দেহটা পুরো ছাই হয়ে গেছে। পুলিশ কোনো সূত্র পেল না। সবাই অবাক করে নীলু ও শিলাকে একদম সুস্থ হয়ে গেছে। এমনকি তারা যে ধর্ষিত হয়েছে সেই চিহ্ন মাত্র নেই। সোহেল নেহালকে কবর দেওয়া হয়েছে আজ। নেহালের বাবা মা তাদের একমাত্র মেয়েকে নিয়ে কোনো রকম মরার মতো বেঁচে আছে। প্রতিশোধের নেশায় সব কিছু ধ্বংস করে দেয়। সমাপ্ত। প্রতিশোধের গল্প কেমন হলেও জানাবেন। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।